ছাত্ররা দেখো, আমরা প্রায় সপ্তম অধ্যায়ের প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি এবং একই সঙ্গে কিন্তু ভারতের যে স্বাধীনতা আন্দোলন, মুক্তি সংগ্রাম, ইতিহাস তারও প্রায় অন্তিম পর্যায়ে এসে পৌঁছে গেছি। আজকে আমি তোমাদের আলোচনা করব ভারতের একজন বীর সন্তান সুভাষচন্দ্র বসু এবং তার আজাদ হিন্দ ফৌজের অবদান সম্পর্কে। দেখো, ভারতের মুক্তি আন্দোলনের ইতিহাসে বা মুক্তি আন্দোলনের আকাশে সুভাষচন্দ্র বসুর আবির্ভাব হয়েছিল একটা উল্কার গতিতে, এবং 1920 থেকে 1939 তিনি কিন্তু ভারতীয় রাজনীতিতে ছিলেন এক বর্ণময় চরিত্র, এবং স্বাধীনতা সংগ্রামে তার যে আজাদিন বাহিনী, দূরপ্রাচ্যে গমন, জাপানের সাহায্য নেওয়া, এই বিভিন্ন বিষয়ে যেরকম বিতর্ক তৈরি করেছে, তেমনি একই সঙ্গে কিন্তু সে হচ্ছে এক অনন্য চরিত্র, বিতর্কিতও বটে। তো আজকে আমরা জাতীয় মুক্তি আন্দোলন ইতিহাসে তার কথা বলব। আবার এটাও আমরা জানি যে যেভাবে একটা উল্কাপিণ্ডের মতো তার আবির্ভাব ঘটেছিল, একইভাবে কিন্তু একটা উল্কাপিণ্ডের মতো কিন্তু সে হারিয়ে গেছিল। তো প্রথমে আমি যেটা দেখব যে নেতাজি সম্বন্ধে যদি একটু আগে বলে নিতে হয়, যে জানো সে প্রেসিডেন্সি থেকে দর্শনশাস্ত্র নিয়ে পড়েছিল, পরে মতপার্থক্য তৈরি হয়েছিল, বিক্ষোভ তৈরি হয়েছিল, কোনো ঘটনা নিশ্চয়ই জানো তোমরা। সেখান থেকে তিনি স্কটিশ চার্চ চলে যান, পরে আবার দর্শনশাস্ত্রে অনার্স নিয়ে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে গেছিলেন পড়তে, এবং তারপরে তিনি আইসিএস বা ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষা উত্তীর্ণ। সিভিল সার্ভিস পরীক্ষা বা আইসিএস এর যে বর্তমান নাম হচ্ছে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বা আইএএস। তার মানে বুঝতেই পারছো, সর্বোচ্চ প্রশাসনের সর্বোচ্চ পর্যায়। এবং তখনকার দিনে মানে ব্রিটিশ পিরিয়ডে আইসিএস পাওয়াটা কতটা কঠিন। তো তিনি সেই চাকরিতে কিন্তু যোগদান করেননি। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ডাকে তিনি তার সেই ওরকম গৌরবজনক লাভজনক চাকরিকে ছেড়ে দিয়েছে তিনি কিন্তু এই মুক্তি আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন, এবং প্রথমে তিনি কংগ্রেসে যোগদান করলেন এবং গান্ধীজির নেতৃত্বে পরিচালিত যে অসহযোগ আন্দোলন, সেই আন্দোলনে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং কারাবরণ করলেন। শুধু তাই নয়, যখন গান্ধীজি এই অহিংস অসহযোগ আন্দোলন তুলে দিলেন, তখন তিনি এটাকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছিলেন। এই হচ্ছে তার প্রাথমিক পরিচয়। পরে দেখব তিনি তার যে রাজনৈতিক গুরু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, তিনি যখন কংগ্রেসের মধ্যে থেকে একটা আলাদা দল, স্বরাজ্য দল তৈরি করলেন, এবং তিনি যখন কলকাতা কর্পোরেশনের মেয়রও হয়েছিলেন, তখন এই সুভাষচন্দ্র বসু তার চিফ এক্সিকিউটিভ অফিসার বা প্রধান বা মুখ্য প্রশাসক হয়েছিলেন, এবং কলকাতার জন্য যে কাজ, সে কাজ কিন্তু তাকে একটা বিশিষ্ট স্থান করে দিয়েছে। এবং তোমরা এটাও জেনে রাখবে, পরবর্তী পর্যায়ে কিন্তু তিনিও এই কলকাতা কর্পোরেশনের মেয়র হয়েছিলেন। এবার আমরা যেটা দেখব যে নেতাজির ভূমিকা আমরা এবার ভাগ করব 1920 থেকে, মানে অহিংস অসহযোগ থেকে শুরু করে 1939 অবধি তার কি ভূমিকা তিনি পালন করেছিলেন, সেটাই আমরা প্রথমে দেখব। আমরা দেখব যে অল্প সময়ের মধ্যেই সুভাষচন্দ্র একজন তরুণ নেতা এবং বলিষ্ঠ নেতা হিসেবে খুবই জনপ্রিয়তা অর্জন করেছিলেন, এবং তিনি চাইতেন যে এই আন্দোলনগুলোকে পরিচালনা করার সময় শ্রেণীভিত্তিক, অর্থাৎ কৃষক শ্রেণী এবং শ্রমিক শ্রেণীকে একত্রিত করে আন্দোলনটাকে আরও বেশি ব্যাপকতর করতে প্রয়াসী হয়েছিলেন। এই প্রসঙ্গে তোমরা জেনে রাখবে যে গান্ধীজি কিন্তু এরকম শ্রেণী নির্ভর বা শ্রেণী আন্দোলন কিন্তু পছন্দ করতেন না। মানে তিনি চাইতেন আপামর ভারতবাসী তাদের সমস্ত পরিচয় ভুলে এই জাতীয় মুক্তি আন্দোলনে অংশ নেবে, কিন্তু নেতাজি চাইছেন অবশ্যই শ্রেণীভিত্তিক আন্দোলন। কারণ কারণ সবসময় আমরা বলি ঠিকই যে সংকীর্ণ শ্রেণীর স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করতে হয়, কিন্তু সমস্যা হলো যখন সেই বৃহত্তর স্বার্থটা চরিতার্থ হয়, তখন কিন্তু এই যে অবহেলিত শ্রেণীগুলোর কথা কিন্তু আর খেয়াল করা হয় না। তো সেই কারণে তিনি কিন্তু এই শ্রেণী, অর্থাৎ কৃষক এবং শ্রমিক শ্রেণীকে নিয়ে তিনি আন্দোলন করার পক্ষপাতী ছিলেন। এটাকে কেন্দ্র করেই গান্ধীজির সঙ্গে তার কিন্তু মতপার্থক্য শুরু। আর কি দেখব, তিনি প্রথম থেকে একটা সমাজবাদী বা সমাজতান্ত্রিক চিন্তাধারায়
বিশ্বাসী ছিলেন। আমি আবার বলছি, এই সমাজতান্ত্রিক চিন্তাধারা বা বিষয়টা কী সেটা আমি তোমাদের সংবিধান বলার সময় বলবো, কিন্তু আমি অবশ্যই এটা ধরে নেব তোমরা এটা জানো যে রুশ বিপ্লব যেটা হয়েছিল, অর্থাৎ রাশিয়া যে বিপ্লবটা হয়েছিল তারই সেখানে একটা সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। এবং তিনি আজীবন কী ছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম যোদ্ধা। তিনি কোনোদিনই ব্রিটিশ সাম্রাজ্যের সাথে কোনো রকম সমঝোতায় যেতে রাজি ছিলেন। তারপরে এটাও আমরা দেখব যে কংগ্রেসের মধ্যে একটা যে বামপন্থী প্রভাব বা ঝোঁক দেখা গিয়েছিল, তারও কিন্তু অন্যতম কাণ্ডারি ছিলেন এই সুভাষচন্দ্র। এবং জওহরলাল নেহরুর সাথে ঐক্যবদ্ধভাবেই তিনি 1929-এই প্রথম জাতীয় কংগ্রেসের যে এত দীর্ঘ ইতিহাস 1885 থেকে শুরু করে 1929 প্রথম কিন্তু তারা পূর্ণ স্বরাজের দাবি, মানে টোটাল ইন্ডিপেন্ডেন্স এর দাবি কিন্তু এর আগে কিন্তু ওঠেনি। এর আগে স্বরাজ বলতে ব্যাখ্যা অস্পষ্ট ছিল, স্বায়ত্তশাসন এই জাতীয় জায়গার মধ্যেই সবসময় কংগ্রেসের দাবিগুলো ঘোরাফেরা করছে। এবার আমরা দেখব সুভাষচন্দ্র কংগ্রেসের যেটা বামপন্থী অংশকে সন্তুষ্ট করার জন্য গান্ধী যেটা মেনে নিয়েছিলেন, কি করেছিলেন, যে হরিপুরা। আচ্ছা, হরিপুরাটা কোথায়? হরিপুরাটা হচ্ছে তোমার গুজরাটের যে সুরাট জেলা তারই অন্তর্গত একটা জায়গায়। হরিপুরা কংগ্রেসে তিনি সভাপতি পদে দাঁড়ালেন এবং নির্বাচিত হলেন, মনোনীত করা হলো তাকে এরকম। কারণটা কি? কারণ আমরা জানি 1934 যদি তোমরা দেখো কংগ্রেসের মধ্যে একটা কংগ্রেস সমাজতান্ত্রিক দল তৈরি হচ্ছে, মানে প্রচণ্ড একটা বামপন্থী ঝোঁক দেখা যাচ্ছে। বামপন্থী ঝোঁকটা কি আমি আবার নয় তোমাদের সেই অধ্যায়গুলোতে বলবো, যে সমাজতান্ত্রিক আদর্শে যারা বিশ্বাসী, কৃষক শ্রমিক এদের জন্য যারা আন্দোলন করে। তো যাই হোক, এই ঝোঁকটাকে আটকাবার জন্যই, মানে এই ঝোঁকটাকে যাতে কংগ্রেসের উপর প্রভাব বিস্তার না করতে পারে বা তাদের কিছুটা সন্তুষ্ট করার জন্য কিন্তু সুভাষচন্দ্রকে মনোনীত করা হয়েছিল। ঠিক তারপরে আমরা দেখব যে এই সময় তার যে মনোভাব, অর্থাৎ সভাপতি হওয়ার পর তার একটা মরিয়া জঙ্গি মনোভাব দেখা দিয়েছিল। তিনি বলেছিলেন যে ভারতের যদি স্বাধীনতা অবিলম্বে আমরা অর্জন করতে না পারি বা তার লক্ষ্যে যদি আমরা তীব্র আন্দোলন না করি, তাহলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। এই লক্ষ্যে তিনি কিন্তু কিষাণ ফ্রন্ট, শ্রমিক ফ্রন্ট এইগুলোকে তৈরি করতে শুরু করেছিলেন। অর্থাৎ অনেকটাই বামপন্থী প্রভাবিত হয়ে কংগ্রেসকে পরিচালিত করতে চাইছিলেন, যেটা কিন্তু গান্ধীজির মনঃপূত হয়নি। গান্ধীর সাথে তার বিরোধের সূত্রপাত। ফলে পরের বছর অর্থাৎ 1938 হলো হরিপুরা কংগ্রেস, 1939 ত্রিপুরী কংগ্রেস, যেটা ডাক দেওয়া ছিল মধ্যপ্রদেশের অন্তর্গত ত্রিপুরী নামক জায়গায়। তো সেখানে কিন্তু তাকে নিষেধ করা হয়েছিল সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য, এবং তাকে হারাবার জন্য কিন্তু স্বয়ং গান্ধীজি কিন্তু সচেষ্ট হয়েছিলেন এবং তার নিজের মনোনীত প্রার্থী পট্টভি সীতারামাইয়াকে পর্যন্ত নিয়োগ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দেখলাম সুভাষচন্দ্র বামপন্থীদের সাহায্যে, কংগ্রেসের মধ্যে যে অংশটা আছে তাদের সাহায্য নিয়ে কিন্তু সভাপতি পদে পুনরায় জয়লাভ করেছিলেন। এইবারেই আমরা দেখব গান্ধীজির মর্মান্তিক উক্তিটা, যে সীতারামায়াস ডিফিট ইজ মাই ডিফিট, মানে সীতারামায়ের পরাজয় আমার পরাজয়। এই যে মর্মান্তিক, এটা কিন্তু সুভাষচন্দ্রকে ব্যথিত করেছিলেন। শুধু তাই নয়, কংগ্রেসের যে ওয়ার্কিং কমিটি, জানো একটা কোর কমিটি থাকে, সভাপতি এবং কজন বিশেষ সদস্য, কার্যকরী সদস্য, তার 15 জনের মধ্যে সম্ভবত 12 জনই পদত্যাগ করেছিল। অর্থাৎ তারা প্রথম থেকেই কিন্তু সুভাষচন্দ্রের বিরোধিতা শুরু করে। তখন সুভাষচন্দ্র কিন্তু বাধ্য হন, মানে তাকে বাধ্য করা হয় সভাপতির পদ থেকে পদত্যাগ করতে। ঠিক এখানে তোমরা মনে রাখবে, গান্ধীজির সাথে নেতাজির যে বিরোধ, সুভাষচন্দ্র বসুর যে বিরোধ, এটা কিন্তু কোনো ব্যক্তিগত নয়, পুরোটাই কিন্তু আদর্শ কেন্দ্রিক। এবং তিনি বললেন যখন পদত্যাগ করলেন, when I have failed to get the confidence of the greatest among all Indians, I do not wish to hold my office. তার মানে কি, আমি যখন ভারতের সর্বশ্রেষ্ঠ যে মানুষ তার আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছি, আমার আর এই পদ ধরে আঁকড়ে থাকার কোনো মানে হয় না। তার মানে বুঝতে পারছো গান্ধী সম্বন্ধে তার কতটা অপরিসীম শ্রদ্ধা ছিল। তো যাই হোক, তিনি জাতীয় কংগ্রেস থেকে পরিত্যাগ করে 1939 সালে ফরওয়ার্ড ব্লক নামে একটা সম্পূর্ণ নতুন দল গঠন করলেন। নাম দিলেন কিন্তু ফরওয়ার্ড, মানে ব্লক মানে যেন একটা সংগঠন গোষ্ঠী।
তো এমনই একটা সংস্থা গোষ্ঠী যারা কিনা অনেক অগ্রবর্তী চিন্তা করবে, সেই জন্যই তিনি তাকে নাম দিয়েছিলেন ফরওয়ার্ড ব্লক। তাহলে এই একটা পর্যায় হলো। এবার আমি দেখব তিনি দেশ ত্যাগ করলেন, যদিও তার আগে তিনি অনেক আগে বাইরে গেছিলেন। হরিপুরা কংগ্রেসের সভাপতি হওয়ার আগে তিনি বাইরে গেছিলেন। 1932-এ তিনি মুসলিমের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং মুসলিমের দ্বারা অনেকটা প্রভাবিত হয়েছিলেন। এগুলো আমি একটু পরে বলবো তোমাদের। এবং তিনি তার মধ্যে একটা ফ্যাসিবাদী ছোক্য কিন্তু দেখা গেছিল, সেটা আমি যখন আরেকটা প্রশ্ন বলবো তখন আমি এই জায়গাগুলো একটু আসবো, যে সুভাষচন্দ্রের উপর কার কার প্রভাব ছিল। এবার যে দেশ ত্যাগ হলো তোমরা নিশ্চয়ই জানো, তিনি যে ব্রিটিশ বিশ্বযুদ্ধ চলাকালীন তাকে যে গৃহে অন্তরীণ রাখা হয়েছিল এলগিন রোডে, সেখান থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে তিনি পালিয়ে গেছিলেন এবং অনেক জায়গা, প্রথমে রাশিয়া, কাবুল হয়ে রাশিয়া সাহায্য পাননি, সেখান থেকে চলে গেছিলেন। হিটলারের সাথে পর্যন্ত দেখা করেছিলেন, জার্মানিতে গিয়ে দেখা করেন, কিন্তু শেষ পর্যন্ত আশ্বাস পাননি। পরে তিনি চলে যান জাপানে। জাপানে তখন আগে থেকে ছিলেন কে? PM ঠাকুর ছদ্মনামে যিনি পালিয়ে গেছিলেন। তিনি আর কেউ নন, তিনি হচ্ছে রাসবিহারী বসু। এই প্রসঙ্গে তোমাদের একটু বলে রাখি, তোমরা অনেকেই পড়েছো যে আলিপুর বোমা মামলা, তাই তো, বা মানিকতলা ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের মূল কাণ্ডারি কিন্তু ছিলেন এই রাসবিহারী বসু। কিন্তু তিনি ধরা পড়েননি, তিনি কিন্তু PM ঠাকুর ছদ্মনামে জাপানে চলে গেছেন। সেই জাপানে যে সকল ভারতীয় যুদ্ধবন্দী ছিল তারা আসলে কারা? ব্রিটিশদের সেনাবাহিনী, কারণ ভারতে শাসন করছে ব্রিটিশরা, ফলে ভারতীয় যে সেনাবাহিনীরা যুদ্ধ করছে তারা কিন্তু ব্রিটিশ সেনারই অন্তর্ভুক্ত। তাহলে সেই যুদ্ধবন্দীদের নিয়ে, জাপানের হাতে যারা যুদ্ধবন্দী ছিল তাদের নিয়ে তিনি একটা আলাদা দল তৈরি করলেন এবং যার ক্যাপ্টেন হলেন কি? মোহন সিং। নাম হলো আজাদ হিন্দ ফৌজ বা আজাদ হিন্দ বা ব্রিগেড। পরে নেতাজি যখন এলেন সিঙ্গাপুরে, তখন তার হাতে এই দায়িত্ব তুলে দেওয়া হলো এবং তিনি আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক নিযুক্ত হলেন। এবং আমরা দেখব 1943 সালে অক্টোবরে, 21শে অক্টোবর আজাদ হিন্দ সরকার তৈরি হলো, একটা স্বাধীন সরকার। ঠিক। এবার দেখো, যার সঙ্গে তার বিরোধ আমরা জানি, গান্ধীজির সঙ্গে বা তার যে প্রিয় শিষ্য নেহরুর সাথে, কিন্তু তাদের প্রতি সুভাষচন্দ্রের কতটা অপরিসীম সম্মান খেয়াল করো। তিনি কিন্তু অনেকগুলো ব্রিগেড বানিয়েছিলেন, তার মধ্যে একটা নাম ছিল গান্ধী ব্রিগেড, ছিল নেহেরু ব্রিগেড, এরকম অনেক ব্রিগেড তিনি তৈরি করেছিলেন। আরেকটা উল্লেখযোগ্য ব্রিগেড যার কথা বলতেই হয়, তোমাদের ছোট করে আছে, সেটা হচ্ছে ঝাঁসি রানী ব্রিগেড। ঝাঁসি রানী ব্রিগেড কেন হলো? তিনি একটা নারী বাহিনী গঠন করলেন এবং তোমরা জানো 1857 বিদ্রোহে যে ঝাঁসি রানী ছিলেন লক্ষ্মীবাই, তাকে সম্মান জানিয়ে তিনি এটার নাম দিলেন ঝাঁসি বাহিনী বা ঝাঁসি ব্রিগেড। এটা সম্পূর্ণ নারীদের নিয়ে তৈরি এবং দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে সম্ভ্রান্ত পরিবারের মহিলাকে বাহিনীর সাথে নিজেদের যুক্ত করেছিল। এবং এর যে ক্যাপ্টেন ছিলেন একজন ডাক্তার, ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন, যিনি পরবর্তীকালে লক্ষ্মী সাইগাল। আর দেখব তারা যে তাদের যে ট্রেনিং হতো সেগুলো যদি সময় পাই বলবো তারা কিভাবে লক্ষ্যে এগিয়ে গিয়েছিল। এবং এই আজাদিন বাহিনী যে নারী বাহিনী অর্থাৎ ঝাঁসি রানী বাহিনী, তাদের যে কার্যকলাপ, তাদের যে আন্দোলন, ভারতের নারীদের কিন্তু এক লহমায় একটা উচ্চ আসন পেতে দেওয়া হয়েছিল। তারপরে কি দেখলাম যে আজাদিন ফৌজি সরকার তৈরি হলো, তখন তিনি এর থেকে নেতাজি উপাধিতে ভূষিত হলেন এবং তারপরে তারা কিন্তু লড়াই শুরু করলেন ভারত অভিযানে। দিল্লি চলো ডাক দিলেন, তিনি প্রথমে ব্রহ্মদেশে গেলেন, সেখান থেকে ভারত অভিযান শুরু করলেন এবং আজাদ হিন্দ ফৌজ কিন্তু প্রথমে আরাকান দখল করেছিল ব্রহ্মদেশে এবং সেখান থেকে হয়ে তারা মণিপুরের মৈরাং বলে একটা জায়গা, সেখানেই প্রথম ত্রিবর্ণ যে পতাকা সে তুললেন এবং সেই শহরটিও কোহিমা শহরটাকে দখল করলেন। এরপর থেকে তাদের লড়াই শুরু হলো ইম্ফলকে কেন্দ্র করে। কিন্তু আমরা দেখলাম প্রবল প্রাকৃতিক বিপর্যয়ের জন্য কিন্তু তাদের সব ধরনের প্রয়াস ব্যর্থ হয়ে যায় এবং তারা জয়লাভ করতে অসমর্থ। অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রায় অন্তিম পর্যায়ে এসে গেছে, সেখানে জাপান পরাজয় ঘটেছে মিত্রশক্তির কাছে। ঠিক। এ প্রসঙ্গে এটা বলে রাখি, সুভাষচন্দ্র যখন ভারতে প্রবেশ করার চেষ্টা করেছিলেন, আন্দামান আর নিকোবর যে দ্বীপপুঞ্জ ছিল সে দুটো কিন্তু জাপান দখল করেছিল এবং জাপানরা এটা সুভাষচন্দ্রের হাতে তুলে দিয়েছিলেন এবং তখন তিনি তার নাম দিয়েছিলেন, তাদের এই দুটো দ্বীপের নাম দিয়েছিলেন সবুজ দ্বীপ ও স্বরাজ দ্বীপ। যাই হোক,
তো জাপানের পরাজয়ের সঙ্গে সঙ্গে কিন্তু এই বাহিনী আরও দুর্বল হয়ে পড়ল। প্রয়োজনীয় প্রচণ্ড বর্ষা, বর্তমানে সময়ের অনেক আগেই বর্ষা এসে গেছিলো। আমার এটা মনে পড়ে যাচ্ছে, তোমরা ক্লাস 9-এ উঠে যখন নেপোলিয়ন পড়বে, নেপোলিয়নের বাহিনী যখন অপেক্ষা করছিল মস্কোতে, প্রায় 4 সপ্তাহ আগে মস্কোয় ঠান্ডা পড়ে গেছে। আর মস্কো ঠান্ডা মানে বোঝোই, ভয়ঙ্কর ঠান্ডা, কোনো রকম পূর্ব প্রস্তুতি ছাড়া সেখানে টিকে থাকা অসম্ভব। এরকম অনেকটা এখনও তাই একটা অকাল বর্ষা পূর্বেই এসে গেল। আর খাদ্যের অভাব, সাজসরঞ্জামের অভাব, এত কিছু প্রতিকূলতার মধ্যে কিন্তু আজাদিন বাহিনীকে আত্মসমর্পণ করতে ব্যর্থ হয়েছিল। তারপরে আমরা জানি যে নেতাজি যে বাকি ইতিহাস রহস্যের অবগুণ্ঠনে আবৃত, এটা আমরা জানি। তাহলে এই গেল নেতাজি এবং তার আজাদিন বাহিনীর পরিচয়। এবার যদি আমরা তার গুরুত্ব আলোচনা করি, গুরুত্বগুলো আমরা কি দেখবো এক এক করে দেখে নিই। গুরুত্বগুলো দেখব ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজি এবং আজাদিন বাহিনী যে স্বদেশ প্রেমের নমুনা দিয়েছিলেন ভারতের মুক্তি সংগ্রামের ইতিহাসে, তা কিন্তু স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এই একটা বিষয়। আরেকটা কি গুরুত্বপূর্ণ, আজাদিন ফৌজ আমরা দেখব তার লক্ষ্যে পৌঁছাতে পারেনি, কিন্তু না পারলেও তারা যে বীরত্বের পরিচয় দিয়েছিল তারই প্রভাব কিন্তু পরবর্তীকালে আরেকটা বিদ্রোহের মধ্যে পড়েছিল, নৌবিদ্রোহ, ঠিক। এবং ব্রিটিশ সরকার কিন্তু এটা অত্যন্ত বুঝতে পেরেছিল যে আর ভারতীয় সেনাদের সাহায্য নিয়ে কিন্তু বেশি দিন শাসন করা যাবে না, ঠিক। এটাই হচ্ছে আজাদিন বাহিনী এবং নেতাজি সুভাষচন্দ্রের সব থেকে বড় সাফল্য। এর বাইরে উঠে কি দেখব, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি যে একটা জাতীয় সংহতি, সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপন করেছিলেন, সেটাও কিন্তু দেশ গঠনের কাজে এবং বিদেশি শক্তির উপর আঘাত আনতে কিন্তু তাকে সাহায্য করছিল। এই প্রসঙ্গে আমি তোমাদের বলি, এই যে ব্রিটিশরা আমাদের মধ্যে কেউ প্রশ্ন করেছিল যে আমরা কি নিজেরা স্বাধীনতা অর্জন করলাম নাকি ব্রিটিশরা আমাদের এটা দান, এটা তো বিতর্কিত, পক্ষে বিপক্ষে যুক্তি থাকবে, কিন্তু এটা ঠিক যে এতদিন ধরে প্রায় 190 বছর ধরে যে ভারত শাসন করলো, কার সাহায্য নিয়ে করলো? তোমরা তো পড়েছো, ক্লাস 8-এই পড়লে ব্রিটিশ শাসনের কিছু স্তম্ভ ছিল, পুলিশ, আমলাতন্ত্র, সেনাবাহিনী বা বিচার ব্যবস্থা। তাহলে এই যে সেনাবাহিনী সবথেকে গুরুত্বপূর্ণ স্তম্ভ, এটাই তো ছিল ভারতীয়দের হাতে তৈরি। তাহলে সমস্ত ভারতীয়দের তারাই তো, শুধুমাত্র উচ্চ পদে কিছু ব্রিটিশরা থাকতো, বাকি সমস্ত কিন্তু ভারতীয়রা। তাহলে সেনাবাহিনীর উপর নিয়ন্ত্রণ ছিল বলেই কিন্তু এতদিন ধরে ব্রিটিশরা তাদের আধিপত্য চালিয়ে যেতে পেরেছিল। তো এই প্রথম আমরা দেখলাম, যতই গণ আন্দোলন হোক, এই প্রথম দেখলাম আজাদিন ফৌজ প্রথমে সামরিক ফিল্ড ক্ষেত্রে সেনাবাহিনী, এবং পরে দেখলাম এরই দ্বারা প্রভাবিত নৌবাহিনী, পরে যখন পড়ব তাদের আন্দোলন, অর্থাৎ নৌ এবং স্থলবাহিনী সমস্ত ক্ষেত্রে কিন্তু পায়ের তলা থেকে ব্রিটিশরা তাদের দেখছি মাটি সরে যাচ্ছে। অর্থাৎ যে সেনা সাহায্যে নিয়ে এতদিন তারা শাসন করেছেন, সেই সেনা কিন্তু তাদের থেকে দূরে সরে যাচ্ছে। সেই কারণে কিন্তু ব্রিটিশরা যে ভারত ছাড়লো, ওটা অনেকটা কিছু ত্বরান্বিত হয়েছিল। এবং তোমরা যদি খেয়াল করো দেখবে যে 42-এর পরবর্তী সময়টা কিন্তু অনেকটাই নেতাজিময়, সুভাষচন্দ্র, গান্ধীজি কিন্তু কিছুটা আড়ালে না হলেও অন্তত লাইমলাইট থেকে, বলবো যে মুখ্য অংশ থেকে কিন্তু কিছুটা সরেছিলেন। এবং পরে এটা একজন ব্রিটিশ যিনি প্রধানমন্ত্রী ক্লিমেন্স এন্টলি, মানে ভারতের স্বাধীনতার সময় তিনি স্বীকার করেছিলেন, তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে গান্ধীর যে আন্দোলনগুলো, বিশেষ করে ভারত ছাড় আন্দোলন, এই কারণে কি ভারত ত্যাগ করলে তোমরা, সেখানে তিনি তাচ্ছিল্য বলে উত্তর দিয়েছিলেন মিনিমাল, এমন হাইফেন দিয়ে কথা, মিনিমাল, মানে তিনি বলছেন এটার প্রভাব অত্যন্ত নগণ্য। আসল প্রভাব হচ্ছে তোমার আজাদি এবং নৌবিদ্রোহ, অর্থাৎ সেনাবাহিনীর যে বিদ্রোহ, সেটা কিন্তু একটা দেশ টিকে রাখতে পারে না শাসন। এবং তোমাদের এই প্রসঙ্গে একটা উদাহরণ দিই, আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানে কিন্তু মাঝে মাঝেই কী হয়, সামরিক অভ্যুত্থান ঘটে। সামরিক অভ্যুত্থান ঘটলে কিন্তু সে দেশ টিকে থাকা সম্ভব নয়, প্রশাসন ব্যবস্থা কিন্তু ভেঙে পড়তে বাধ্য। তাহলে এইভাবে আজাদিন ফৌজ কিন্তু শেষ পর্যায়ে এসে ভারতের স্বাধীনতা আন্দোলনকে ত্বরান্বিত করে গেছিলেন, ঠিক, কাঙ্ক্ষিত স্বাধীনতাকে। এর বাইরে তোমাদের আরেকটা প্রশ্ন আছে অনুশীলনীতে, সেটা একটু আলোচনা করেছি যে সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক চিন্তার উপর কোন কোন বিষয় প্রভাব বিস্তার করেছে, এগুলো আমরা একটু দেখে নিই। এবার যেটা আলোচনা করবো তোমাদের, যে নেতাজি বা সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক জীবনের প্রভাব। দেখো, সেই সময় তার মধ্যে কিন্তু একটা আদর্শবাদের সমন্বয় ঘটেছিল। কীরকম সমন্বয়? বিংশ শতাব্দীতে একটা উল্লেখযোগ্য ছিল জার্মান জাতীয়তাবাদ, যেটা হিটলার
তার যে হেরেনবর্গ তত্ত্বের মাধ্যমে প্রচার করতেন। শ্রেষ্ঠ হেরেনবর্গ মানে হচ্ছে মাস্টার রেস বা প্রভু জাতি এভাবে। আর জার্মানরা ছিল, তোমরা জেনে রাখবে, টিউটনিক জাতির অন্তর্ভুক্ত, যেগুলো তোমরা নাইনে অবশ্যই ডিটেল পড়বে। তো তারা নিজেদের জাতিগত শ্রেষ্ঠত্ব দাবি করত এবং এভাবেই যে প্রথম বিশ্বযুদ্ধের পরাজয়কে কাটিয়ে ওঠার জন্য অন্যতম হাতিয়ার ভেবে নিয়েছিল যে জাতিগত শ্রেষ্ঠত্ব। তো এই যে জার্মান জাতীয়তাবাদ, এই ভাবধারা তিনি শরিক হয়েছিলেন। আবার একই সঙ্গে সোভিয়েত রাশিয়ার যে সমাজতান্ত্রিক বিপ্লব হয়েছিল, সেখানে যে মানুষের অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা হয়েছিল, তার আদর্শকেও তিনি গ্রহণ করেছিলেন। অর্থাৎ এমনি বাস্তবে তোমরা যখন জানবে যে সোভিয়েত রাশিয়া এবং জার্মানি এরা কিন্তু পরস্পর বিপরীত আদর্শ, বিপরীত মেরুতে অবস্থান করে, কিন্তু সুভাষচন্দ্র বসু কিন্তু এই দুই ব্যবস্থার মধ্যে একটা মিলন চেয়েছে। এবার আমরা দেখব কার কার প্রভাব তার মধ্যে রয়েছে। প্রথমে দেখব কি শিক্ষক বেণীমাধব দাসের প্রভাব। শিক্ষক বেণীমাধব, তিনি যখন কটকে র্যাফেন্স স্কটিশ স্কুল পড়তেন, মিশনারি স্কুল, সেখান থেকে তার যে প্রধান শিক্ষক এই বেণীমাধব দাস, তার মধ্যে দেশপ্রেম এর বীজ বপন করেন, আদর্শবাদের বীজ বপন করেন এবং তার মনে নৈতিক যে মূল্যবোধ, সেই মূল্যবোধের জাগরণ করেছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা ক্লাস 10 ওটা পড়বে। তার কন্যা ছিলেন একজন বিশিষ্ট বিপ্লবী নেত্রী বীণা দাস। অনেক গল্প আছে তার সম্বন্ধে। নেক্সট আমি যেটা বলবো, বিবেকানন্দের প্রভাব এবং সুভাষচন্দ্রপুর স্বামী বিবেকানন্দের কিন্তু গভীর প্রভাব উল্লেখ করা যায় এবং সন্ন্যাস জীবনের প্রতি তার কিন্তু একটা প্রবল আকর্ষণ ছিল এবং ছাত্রাবস্থা থেকে বিভিন্ন সমাজসেবামূলক কাজে নিজেকে যুক্ত রাখতেন এবং তার আত্মজীবনী ইন্ডিয়ান স্ট্রাগল, অসম্পূর্ণ আত্মজীবনী, সেখানেও কিন্তু তার যে চিন্তাধারার যে পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু কাণ্ডারি হিসাবে কিন্তু তিনি বিবেকানন্দকে দেখিয়েছেন। এই একটা প্রভাব। আর সব থেকে আরেকটা গুরুত্বপূর্ণ প্রভাব বলবো, যেটা আগে একটু শুরু করেছিলাম, অধ্যাপক লাস্কি, হ্যারল্ড লাস্কি। তিনি কে লন্ডনের অধ্যাপক এবং এই যে হরিপুরা কংগ্রেসের আগে তিনি কিন্তু লন্ডনে গেছিলেন বা ইউরোপ ভ্রমণে গেছিলেন। সেখানে গিয়ে তিনি, তার আগে আমি বলেছি যে 1932 তিনি মুসলিমের সঙ্গে সাক্ষাৎ করেন। মুসলিমের যে কর্মপন্থা, দেশ সেবার কাজ বিশ্ব করেছিল এবং ফ্যাসিবাদ যে কী ধারণা, একটা একনাতান্ত্রিক ধারণা। একটু বলি তোমাদের, সেটা হচ্ছে কি বল প্রয়োগের কথা বলা হয়। সেই বল প্রয়োগে আদর্শের যে বিশ্বাসী নীতি সুভাষচন্দ্র কিছুটা পছন্দ করতেন, কিন্তু পরে যখন অধ্যাপক হ্যারল্ড লাস্কির প্রভাব তার মধ্যে পড়ে, তার কিন্তু চিন্তাধারা আমূল পরিবর্তন করে যায় এবং তিনি সেই যে ফ্যাসিস্ট মনোভাব তার থেকে কিন্তু কাটিয়ে উঠতে সক্ষম হয়েছিল। ঠিক, এবং এটা কিন্তু সম্ভব হয়েছিল হ্যারল্ড লাস্কির জন্য। তাহলে তার রাজনৈতিক জীবনেই একটা প্রভাব পড়ল। আর শেষ প্রভাব, যেটা আমি প্রথমেই বলে দিয়েছি, যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রভাব, যারই আহ্বানে তিনি এই আইসিএসের চাকরি ছেড়ে দেশ সেবার কাজে অংশগ্রহণ করেছিলেন, অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। তাহলে এইভাবে এত কিছু বিষয়